হ্যালো গাইজ, আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করা শিখব খুব সহজ একটি ট্রিক্সের মাধ্যমে। এই নিয়মে অনুবাদ করলে আর কখনো তোমাদের অনুবাদ করা ভুল হবে না, গ্যারান্টি। যেমন দেখো, বাক্যটি যদি এমন হয়, আমি প্রতিদিন খেলার মাঠে ফুটবল খেলি, তাহলে এই বাক্যটির অনুবাদ করবে কিভাবে? নিয়মটি হলো, প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে ইংরেজি করতে হবে। ঠিক আছে? আমরা জানি যে কর্তা সাধারণত বাক্যের প্রথমে থাকে। তো দেখো, এই বাক্যে কর্তা হলো আমি, যা বাক্যের একেবারে প্রথমেই আছে। সেজন্য প্রথমেই আমরা আমি এর ইংরেজি আই নিয়ে নিব। এবার দেখো, তার পরের কাজ হলো, এখন আমাদের চলে যেতে হবে বাক্যের একেবারে শেষে। তারপরে শেষ থেকে এক এক করে শব্দ অনুবাদ করতে করতে সামনের দিকে আসতে হবে। ঠিক আছে? কারণ এটাই হলো সঠিক নিয়ম। বুঝতে পেরেছ? যেমন দেখো, এই বাক্যটির একদম শেষে আছে খেলি, সেজন্য আই এর পরে নিতে হবে প্লে। কারণ আমরা সবাই জানি যে খেলা করা ইংরেজি হলো প্লে। তাহলে আমরা এ পর্যন্ত বাক্যটির ইংরেজি পেলাম আই প্লে। এবার দেখো, খেলি এর আগে আছে ফুটবল, তাই আই প্লে এর পরে নিয়ে নিব ফুটবল। যেহেতু এটাই হলো নিয়ম যে শেষ থেকে এক এক করে শব্দ অনুবাদ করে সামনের দিকে আসতে হবে। তাহলে এ পর্যন্ত বাক্যটির ইংরেজি হলো আই প্লে ফুটবল। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তো? এখন দেখো, ফুটবল এর আগে আছে খেলার মাঠে, তাই তো? তাহলে এখন তোমরা বলো তো, খেলার মাঠ এর ইংরেজি কি? প্লেগ্রাউন্ড, ঠিক তো? কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো। এখানে কিন্তু শুধু খেলার মাঠ নেই, আছে খেলার মাঠে, অর্থাৎ মাঠ এর শেষে একার আছে, তাই না? মনে রাখবে, কোনো নামের শেষে একার থাকলে তার আগে ইন দা বসে। ঠিক আছে? সুতরাং খেলার মাঠে এর পরিবর্তে নিতে হবে ইন দা প্লেগ্রাউন্ড। তাহলে এ পর্যন্ত বাক্যটির ইংরেজি কি পেলাম আমরা? আই প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। এখন দেখো, খেলার মাঠে এর আগে আছে প্রতিদিন, সেজন্য নিয়ে নিব এভরিডে। যেহেতু প্রতিদিন এর ইংরেজি হলো এভরিডে। তারপরে দেখো, প্রতিদিন এর আগে আছে আমি, যা আমরা প্রথমেই ইংরেজি করে ফেলেছি, তাই আর করতে হবে না। এখন লক্ষ্য করে দেখো, এই বাক্যে আর কোনো শব্দ ইংরেজি করার বাকি নেই। তাহলে সম্পূর্ণ বাক্যটার ইংরেজি করা হয়ে গেল। তো দেখো, ইংরেজি করে আমরা কি পেলাম? আই প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড এভরিডে, তাই তো? আর এটাই হলো একদম সঠিক ট্রান্সলেশন। দেখলে তো বন্ধুরা, তোমরা কত সহজে এত বড় বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলেছ, শুধু এই ছোট ট্রিক্সটা কাজে লাগিয়ে। মনে রাখবে, এভাবে কিছুদিন ইংরেজি শেখার অভ্যাস বা প্র্যাকটিস করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা খুব দ্রুতই ইংরেজির মাস্টার হয়ে যাবে। ইংরেজি শেখার এমন সহজ এবং মজার ক্লাস আর একটিও খুঁজে পাবে না ইউটিউবে। তাই সঠিকভাবে এবং সহজভাবে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। প্রথম হোমওয়ার্কটি হলো, তুমি প্রতিদিন বই পড়ো। দ্বিতীয় হোমওয়ার্কটি হলো, আমরা প্রতিদিন টিভি দেখি। এখন তোমাদের কাজ হলো এই বাক্যগুলোর ইংরেজি লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে? আজকে আমরা একদম সহজ একটি নিয়মে ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করা শিখব, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করা শিখব। যেমন দেখো, যদি বাক্যটা এমন থাকে যে ইউ ইট রাইস, তাহলে এই বাক্যটাকে কিভাবে বাংলা করবে? তো লক্ষ্য করে দেখো, এই বাক্যটির প্রথমে আছে সাবজেক্ট বা কর্তা, যা হলো ইউ, অর্থাৎ তুমি। কারণ ইউ বা তুমি এই বাক্যে খাওয়ার কাজটি করছে, অর্থাৎ খাচ্ছে, সেজন্য ইউ এর পরিবর্তে প্রথমে আমরা নিয়ে নিব তুমি। এখন তোমাদের অনেকের মনেই একটি প্রশ্ন, তাহলে নিয়মটা কি? তাই তো? তো দেখো, নিয়মটি হলো, বাংলায় অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্টটাকে নিতে হবে, তারপর সবার শেষ থেকে একের পর এক
সিরিয়াল ধরে অনুবাদ করে সামনের দিকে আসতে হবে। ঠিক আছে, উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখো, তাহলেই সবকিছু পানির মতো সহজে বুঝে যাবে। যেমন দেখো, এখানে সাবজেক্ট হলো ইউ, তাই প্রথমেই নিয়ে নিলাম তুমি। এবার নিয়ম অনুযায়ী আমরা চলে যাব বাক্যটির একদম শেষে। এবার দেখো, সবার শেষে আছে রাইস, সেজন্য তুমি এরপরে নিয়ে নিলাম ভাত। যেহেতু রাইস অর্থ হলো ভাত, কারণ এই নিয়মটাই তো আমরা মাত্র শিখলাম, তাই না? তাহলে এই পর্যন্ত বাক্যটির আমরা অর্থ পেলাম তুমি ভাত। তারপরে বাকি আছে দেখো ইট, যার জন্য নিয়ে নিলাম খাও, কারণ আমরা জানি যে ইট অর্থ হলো খাওয়া, আর তুমি এর সাথে খাও বসে। খেয়াল করে দেখো, এই বাক্যে আর কোনো শব্দ বাকি নেই। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ বা বাংলা অনুবাদ কি হলো? তুমি ভাত খাও, ইউ ইট রাইস। আর এটাই হলো সঠিক নিয়ম এবং সঠিক অনুবাদ। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? এত সহজ করে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না, গ্যারান্টি। তাহলে নিয়মটি সবাই বুঝতে পেরেছ তো? নিয়মটি কিন্তু খুবই সহজ। প্রথমে সাবজেক্টটার অনুবাদ করবে, তারপরে সরাসরি বাক্যের একেবারে শেষ থেকে অনুবাদ করতে করতে সাবজেক্ট পর্যন্ত আসবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। একদম সহজ। আশা করি এখন তোমাদের ইংরেজি অনুবাদ করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো এই নিয়ম দিয়ে আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে তোমরা আরও ভালো করে এই নিয়মটি আয়ত্ত করে ফেলতে পারো। যেমন দেখো, হি ওয়েন্ট টু স্কুল। সুতরাং এই বাক্যটাকে বাংলা করতে হলে কি করতে হবে? নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তাকে নিতে হবে, তাই তো? এই বাক্যের সাবজেক্ট হলো হি, তাই হি এর পরিবর্তে প্রথমে নিতে হবে সে। মনে রেখো, ইংরেজি বাক্যে কর্তা সাধারণত বাক্যের শুরুতেই থাকে। এবার আমাদের কাজ হলো বাক্যের একদম শেষে চলে যাওয়া, ঠিক তো? তাহলে সবার শেষে পাচ্ছি স্কুল, সেজন্য নিয়ে নিব বিদ্যালয়। যেহেতু স্কুল অর্থ হলো বিদ্যালয়, তাহলে এ পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম সে বিদ্যালয়। এখন দেখো, বাক্যটি শুনতে বেমানান শোনাচ্ছে, অর্থাৎ অসম্পূর্ণ লাগছে, তাই না? সুতরাং বাক্যটিকে সম্পূর্ণ এবং সুন্দরভাবে প্রকাশের জন্য একটি টু ব্যবহার করা হয়েছে। টু মানে হলো তে বা এ, অর্থাৎ কোনো কিছুর প্রতি বোঝাতে টু ব্যবহার করা হয়। তাই এখানে আমরা বাক্যের অর্থ সুন্দরের জন্য বিদ্যালয়ের সাথে এ নিয়ে নিব। যেহেতু এখানে স্কুল এর আগে টু আছে, তাই। তাহলে এখন বাক্যটির অর্থ পেলাম সে বিদ্যালয়ে। এবার বাকি রইল ওয়েন্ট, যার অর্থ হলো গিয়েছে। গো এর পাস্ট ফর্ম অর্থাৎ অতীত রূপ হলো ওয়েন্ট। বুঝতে পেরেছ? তাহলে এখন সম্পূর্ণ বাক্যটির অনুবাদ কি হলো? সে বিদ্যালয়ে গিয়েছে। বোঝা গেল? তাহলে চলো এবার নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন আই ওয়ান্ট টু মিট ইউ। এই বাক্যটির সাবজেক্ট অর্থাৎ কর্তা হলো আই, যা প্রথমেই আছে, সেজন্য প্রথমেই নিয়ে নিলাম আমি। যেহেতু আই অর্থ আমি, এবার নিয়ম অনুযায়ী আমাদের কাজ হলো বাক্যের একেবারে শেষে চলে যাওয়া। তার পরের কাজ হলো শেষ থেকে সামনের দিকে অনুবাদ করতে করতে আসতে হবে। ঠিক আছে? তো দেখো, সবার শেষে আছে ইউ, তাই আমি এরপরে নিয়ে নিলাম তোমার, কেননা ইউ এর বাংলা হলো তুমি, তোমার বা তোমাকে। মনে রেখো, ইউ যদি সাবজেক্ট হয় তাহলে ওই ইউ অর্থ তুমি হয়, আর ইউ যদি সাবজেক্ট না হয় তাহলে ওই ইউ এর অর্থ তোমার বা তোমাকে হয় বাক্যের প্রয়োজন অনুসারে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম আমি তোমার। এখন দেখো, ইউ এর আগে আছে মিট। মিট মানে হলো দেখা করা বা সাক্ষাৎ করা। লক্ষ্য করো, মিট এর আগে একটি টু আছে। টু মিট এর একত্রে অর্থ হলো সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে। টু মানে কি বলেছিলাম? তে বা এ। মনে আছে তো সবার? সুতরাং টু মিট অর্থ হলো সাথে দেখা করতে।
তাই টু মিট এর পরিবর্তে নিয়ে নিলাম সাথে দেখা করতে। তাহলে এ পর্যন্ত এই বাক্যটির অর্থ আমরা কি পাচ্ছি? আমি তোমার সাথে দেখা করতে। এখন বাকি রইল ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো চাওয়া, তাই নিয়ে নিব চাই। যেহেতু এখানে আমি হলো কর্তা আর আমি এর সাথে চাই হয়, চাওয়া মিলে না, তাই না? তাহলে এই বাক্যটির সম্পূর্ণ অর্থ কি হলো? আমি তোমার সাথে দেখা করতে চাই। দেখলে তো কত সহজে একটি নিয়ম মেনে তোমরা কত কত ইংরেজি বাক্যকে সহজেই বাংলা করে ফেলতে পারছো। তাই বলছি, ইংরেজি শেখার এমন সব মজার এবং সহজ কৌশল শিখতে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওগুলো বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। তাহলে চলো এখন একটি বড় বাক্যের অনুবাদ কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। যেমন দেখো, যদি বাক্যটা এমন থাকে যে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে, তাহলে এই বাক্যটাকে কিভাবে বাংলা করবে? তো লক্ষ্য করো, এই বাক্যটির প্রথমে আছে সাবজেক্ট বা কর্তা, যা হলো আই অর্থাৎ আমি। সেজন্য প্রথমেই আমরা নিয়ে নিব আমি। তো দেখো, নিয়মটা হলো অনুবাদ করার সময় প্রথমে সাবজেক্টটাকে নিতে হবে, তারপরে সবার শেষ থেকে একের পর এক সিরিয়াল ধরে অনুবাদ করে করে সামনের দিকে আসতে হবে, তাই তো? সেজন্য নিয়ম অনুযায়ী এবার আমরা চলে যাব বাক্যটির একদম শেষে, যেখানে আছে এভরিডে। সেজন্য আমি এরপরে নিয়ে নিব প্রতিদিন, যেহেতু এভরিডে এর অর্থ হলো প্রতিদিন। কারণ এই নিয়মটাই তো আমরা এইমাত্র শিখলাম, তাই না? তাহলে আমরা এই বাক্যটির অর্থ পেলাম আমি প্রতিদিন। এবার দেখো, এভরিডে এর পরে দ্য ফিল্ড আছে, যার জন্য নিয়ে নিলাম মাঠ। কারণ আমরা জানি যে ফিল্ড অর্থ হলো মাঠ, আর দা হলো একটি আর্টিকেল যার কোনো অর্থ নেই। মাঠটাকে নির্দিষ্ট করার জন্যই দা বসেছে। তাহলে এবার আমরা এই পর্যন্ত বাক্যটির অর্থ পেলাম আমি প্রতিদিন মাঠ। এখন দেখো, বাক্যটি শুনতে একটু অন্যরকম লাগছে, অসম্পূর্ণ মনে হচ্ছে, তাই তো? লক্ষ্য করো, বাক্যটিকে সম্পূর্ণ করার জন্যই তার আগে একটি ইন প্রিপোজিশন নেওয়া হয়েছে। ইন অর্থ হলো মধ্যে। তাহলে এখন আমরা বাক্যটা পেলাম আমি প্রতিদিন মাঠের মধ্যে। অথবা এটাকে এভাবেও বলতে পারো, আমি প্রতিদিন মাঠে। কারণ মাঠে এবং মাঠের মধ্যে একই কথা বোঝায়, ঠিক আছে? এবার দেখো, বাক্যটি শুনতে ভালো লাগছে না? বুঝতে সহজ হচ্ছে, তাই তো? তারপরে দেখো, ফুটবল আছে, যার বাংলাও আমরা ফুটবল লিখি, তাই নিয়ে নিলাম ফুটবল। তাহলে এখন বাক্যটির অর্থ হলো আমি প্রতিদিন মাঠে ফুটবল, ঠিক আছে? তারপরে বাকি আছে প্লে। প্লে অর্থ খেলা করা, সেজন্য প্লে এর পরিবর্তে নিয়ে নিলাম খেলি, কারণ আমি এর সাথে খেলি হয়। এখন দেখো, বাক্যটিতে আর কোনো শব্দ বাকি নেই। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ বা বাংলা অনুবাদ কি হলো? আমি প্রতিদিন মাঠে ফুটবল খেলি। এটাই হলো সঠিক উত্তর। মনে থাকবে তো? বুঝতে পেরেছ? এত সহজ করে তোমাদের আর কেউ বুঝাবে না, গ্যারান্টি। আর একটি বিষয় দেখো, ফিল্ড এর পরিবর্তে যদি প্লেগ্রাউন্ড লেখা থাকতো, তাহলে হয়ে যেত খেলার মাঠে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই নিয়মটি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ তো? খুবই সহজ। প্রথমে সাবজেক্টটার অনুবাদ করবে, তারপরে সরাসরি বাক্যের একেবারে শেষ থেকে অনুবাদ করতে করতে সাবজেক্ট পর্যন্ত আসবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। একদম সহজ কিন্তু। আশা করি এখন তোমাদের ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করতে আর কোনো সমস্যাই হবে না। তাহলে চলো, এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো আই রিড বুক। তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ইউ ফিল ব্যাড। এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো দে ওয়েন্ট টু দ্য মার্কেট। এখন তোমাদের কাজ হলো এই বাক্যগুলোর বাংলা অনুবাদ করে আমাকে কমেন্টে দেখানো, ঠিক আছে? ইংরেজি উচ্চারণ শেখার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হলো ওয়ার্ড প্যাটার্ন। কারণ তোমরা খেয়াল করলে দেখবে যে ইংরেজি শব্দের মধ্যে বেশিরভাগই ওয়ার্ড প্যাটার্ন থাকে।
আর ওয়ার্ড প্যাটার্ন হলো কিছু ইংরেজি লেটার বা বর্ণ একসাথে বসে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি করে থাকে, সেটাই হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। অনেক রকমের ওয়ার্ড প্যাটার্নই আমরা ইংরেজি ভাষায় দেখতে পাই, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড প্যাটার্নগুলো আছে, আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। কাজেই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো দেখো, আবারও বলছি, ওয়ার্ড প্যাটার্ন হলো কতগুলো ইংরেজি লেটার বা বর্ণের সমষ্টি, যারা একসাথে বসে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি করে থাকে। খেয়াল করার বিষয় হলো এই ওয়ার্ড প্যাটার্নগুলোর সাউন্ড কিন্তু কখনোই পরিবর্তন হয় না, সব জায়গায় একই রকম থাকে। যেমন দেখো, আমাদের আজকের প্রথম ওয়ার্ড প্যাটার্নটি হলো AST, আস্ট। এখন আমরা এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিখব। কেমন? তো দেখো, আমরা যদি এই শব্দটির দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো শব্দটি কিন্তু বিসিসি রুলসে আছে। আর বিসিসি রুলস হলো ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ভাওয়েলটির একটি শর্ট সাউন্ড হয়। কি সাউন্ড হয়? শর্ট সাউন্ড। ঠিক আছে? তো দেখো, এখানে যেমন এ আছে, তাহলে এর শর্ট সাউন্ড কি? এর শর্ট সাউন্ড হচ্ছে এ। এবার যখনই আমরা দেখব যে প্রথমে এফ আছে, তারপরে এ আছে এবং তারপরে এসটি আছে, তার মানে ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট আছে, তখন আমরা ভাবব যে এখানে তো এ লেটারটি শর্ট সাউন্ড হবে, অর্থাৎ এ সাউন্ড হবে। তাহলে এফ এর জন্য নিয়ে নিব ফ, তারপরে এর জন্য এ, তারপরে আছে এসটি, তাই নিয়ে নিব স্ট। তাহলে শব্দটির উচ্চারণ হবে ফেস্ট, ফেস্ট। কিন্তু না, এই শব্দটার উচ্চারণ ফেস্ট হবে না, বরং এই শব্দটির সঠিক উচ্চারণ হবে ফাস্ট, ফাস্ট। কেন হচ্ছে দেখো, কারণ এই যে AST, এই AST হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, এটার একটা নির্দিষ্ট সাউন্ড আছে। ভালো করে মনে রাখবে, ওয়ার্ড প্যাটার্নের মধ্যে বিসিসি রুলস, সিবিসি, ভিসিভি রুলস এসব কোনো রুলসই অ্যাপ্লাই হয় না, অর্থাৎ এসব রুলস ওয়ার্ড প্যাটার্নে কাজ করে না। তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করো যে স্যার, ভিসিবি সিবিসি রুলস এখানে অ্যাপ্লাই হলো না কেন? তাই আজকে আমি আবারও তোমাদেরকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছি যে ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলসই কাজ করে না। মনে থাকবে তো? ঠিক আছে? এই জন্যই কিন্তু ওয়ার্ড প্যাটার্ন শেখাটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তাই এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টি একদম ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিব। তো দেখো, AST একত্রে আস্ট সাউন্ড দেয়। কি সাউন্ড দেয়? আস্ট। অর্থাৎ যেখানেই আমরা এই AST লেটার তিনটি দেখতে পাবো, সেখানেই তার উচ্চারণ করব আস্ট, এরকমটা। ঠিক আছে? তো দেখো, এবার যখনই আমরা এটা বুঝে গেলাম যে AST একসাথে মিলে আস্ট সাউন্ড দেয়, তখনই দেখো কতটা সহজে এই শব্দগুলোর উচ্চারণ আমরা করতে পারবো। যেমন দেখো, এফ এর জন্য কি সাউন্ড হবে? হ্যাঁ, এফ এর সাউন্ড সবসময় ফ হবে। আর AST আস্ট, তাহলে ফ যোগ আস্ট মিলে হয়ে গেল ফাস্ট, ফাস্ট। একদম সহজভাবে কিন্তু উচ্চারণটা হয়ে গেল। তো দেখো, একই রকমভাবে পরের শব্দটা দেখো, এল এর জন্য ল এবং তারপরে আস্ট মিলে হয়ে গেল লাস্ট। অর্থাৎ এখানে আস্ট এর সরোয়াটা আকার হয়ে লয়ের সাথে বসে গেছে। তারপরের শব্দে পি এর জন্য প, তারপরে আছে আস্ট, তাহলে সব মিলে হয়ে গেল পাস্ট, পাস্ট। তারপরে আছে ভি, ভি এর জন্য ভ, তারপরে আছে আস্ট, মিলে হয়ে গেল ভাস্ট, ভাস্ট। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে সমস্ত শব্দের অর্থগুলো লিখে দিয়েছি, দেখে নিও। তাহলে চলো এখন পরের ওয়ার্ড প্যাটার্নটি দেখে নেওয়া যাক। যেমন ULD, ওল্ড, এটাও কিন্তু একটি ওয়ার্ড প্যাটার্ন।
কিন্তু রুলসের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে শব্দটা কিন্তু ভিসিসি রুলসের মধ্যে পড়েছে। কিন্তু এটা আমরা আগেই শিখেছি যে ওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কোনো রুলস অ্যাপ্লাই হবে না, অর্থাৎ কোনো রুলস কাজে আসবে না। তাই এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে ভিডিও দেখে দেখে। বোঝা গেল? ULD একত্রে ওল্ড সাউন্ড দেয়, ওল্ড। সুতরাং যেখানেই আমরা ULD দেখব সেখানেই ওল্ড সাউন্ড করব। তাহলে চলো এই প্যাটার্নের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই এফ আছে, তাই এফ এর জন্য নিয়ে নিব ফ। তারপরে আছে ওল্ড, কারণ আমরা শিখেছি যে ULD হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সবসময় হয় ওল্ড, তাই না? সুতরাং ফ যুগ ওল্ড মিলে হয়ে গেল ফোল্ড, ফোল্ড। অর্থাৎ ওল্ড এর উটা উকার হয়ে ফয়ের সাথে বসে গেছে। বোঝা গেল? তারপরে দেখো, এখানে সি এর পরে ULD আছে, তবে এখানে সি এর উচ্চারণটা কেমন হবে এটাও কিন্তু একটি জানার বিষয়। নিয়মটা হলো সি এর পরে যদি এ থাকে, উ থাকে, ইউ থাকে বা কোনো কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে ওই সি এর উচ্চারণটা কয়ের মতো হয়। এবং যদি সি এর পরে আই থাকে, ই থাকে বা ওয়াই থাকে, সেই ক্ষেত্রে ওই সি এর উচ্চারণটা সয়ের মতো হয়। এখানে সি এর পরে তো উ আছে, এই কারণে সি এর উচ্চারণটা ক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে ওল্ড, সুতরাং ক যুগ ওল্ড মিলে হয়ে যাবে কোল্ড, কোল্ড। কোল্ড মানে ঠান্ডা। তারপরে আছে এইচ, তাই এইচ এর জন্য হ। তারপরে ওল্ড মিলে হয়ে গেল হোল্ড, হোল্ড। তারপরে আছে এস, তাই এস এর জন্য নিয়ে নিলাম দন্তস্ব, এবং তারপরে আছে ওল্ড, সব মিলে হয়ে গেল সোল্ড, সোল্ড। তারপরে আছে টি, সেজন্য টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট। তারপরে আছে ওল্ড, মিলে হয়ে গেল টোল্ড, টোল্ড। এখন আমরা ছোট ছোট শব্দ দিয়ে শিখছি, সামনে বড় বড় শব্দ শিখব। কেমন? গাইজ, তোমরা যদি এরকমভাবে প্র্যাকটিস করো, বেশি বেশি করে চর্চা করো, তাহলে তোমাদের আর উচ্চারণ করতে গিয়ে, রিডিং পড়তে গিয়ে ভাবতে হবে না যে এটা কোন রুলসে পড়েছে। দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। কেমন? এখন আমরা যেই প্যাটার্নটা শিখব এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড প্যাটার্ন, কারণ এটা রুলসের মধ্যেও পড়ে, আবার ওয়ার্ড প্যাটার্নের মধ্যেও পড়ে। তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি IGN, এই তিনটি বর্ণ একত্রে আছে। তো দেখো, IGN এটার যে প্যাটার্ন সাউন্ড আছে সেটা হলো আইন। কি হবে উচ্চারণটা? আইন, আইন। এরকমভাবে এই প্যাটার্নটার উচ্চারণ হয়। এবার IGN এটার উচ্চারণ কিভাবে আইন হলো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। লক্ষ্য করে দেখো, এখানে জি আছে, কিন্তু জি এর কোনো উচ্চারণ নেই, কারণ এখানে সাইলেন্ট লেটারের একটি নিয়ম আছে। এবং এই যে IGN ওয়ার্ড প্যাটার্নটা, এটা কিন্তু শব্দের শেষে বসে। তো নিয়মটা হলো শব্দের শেষে যদি GN থাকে সেই ক্ষেত্রে এন এর উচ্চারণ হয়, কিন্তু জি এর উচ্চারণটা হয় না। এখানে দেখতে পাচ্ছ যে IGN আছে, তাই জি এর কোনো উচ্চারণ হবে না, শুধুমাত্র এন এর উচ্চারণটাই হবে। এবার দেখো, আই এর উচ্চারণটা কেন আই এর মতো হচ্ছে? এটা তো ভিসিবি রুলসের মধ্যে পড়েনি, তবুও আই এর লং সাউন্ড হচ্ছে, অর্থাৎ আই এর মতো হচ্ছে। কারণ কি? কারণ হলো যখনই GN এর আগে আই লেটারটা থাকে, ঠিক তখনই ওই আই লেটারটার লং সাউন্ডই হয়। এই জন্যই এখানে আই এর জন্য আই এবং এন এর জন্য ন মিলে হয়ে গেল আইন, আর জিটা এখানে সাইলেন্ট থাকবে। তোমরা এভাবেই মনে রাখবে যে শব্দের শেষে GN থাকলে ওই জিটা সাইলেন্ট থাকে,
এবং এন এর উচ্চারণটা শুধুমাত্র হবে, ঠিক আছে? এবং তাদের আগে যদি আই থাকে তাহলে ওই আই এর উচ্চারণটা অবশ্যই আই এর মতো হবে, অর্থাৎ আই এর লং সাউন্ড হবে। এই কারণেই কিন্তু এই প্যাটার্নটার উচ্চারণটা আইন, আইন, আইন এর মতো হচ্ছে। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দেখো, প্রথমেই আছে এ এল, তাই এ এল এর জন্য নিয়ে নিব এল। তারপরে আছে আইজিএন, তাই আইজিএন এ হবে আইন, তার মানে এল যুগ আইন মিলে হয়ে যাবে অ্যালাইন, অ্যালাইন। কারণ এখানে আইন এর আটা আকার হয়ে লয়ের সাথে বসে যাবে, ঠিক আছে? তারপরের শব্দটা দেখো, প্রথমেই পেলাম এস, তাই এস এর জন্য নিয়ে নিলাম দন্ত স। তারপরে আছে আইন, তাহলে দন্ত স যোগ আইন মিলে হয়ে গেল সাইন, সাইন। তারপরের উদাহরণটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমেই আছে দেখো ডিই, তাই ডিই একত্রে মিলে হয়ে যাবে ডি। তারপরে আছে এস। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে এস এর উচ্চারণটা কি হবে? হ্যাঁ, একদম ঠিক, এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হবে, যেহেতু এসটা এখানে দুটি ভাওয়েলের মাঝে আছে তাই। তাহলে ডিইতে হয়ে গেল ডি, এস এর জন্য জ মিলে হয়ে গেল ডিজ, ডিজ। তারপরে আছে আইজিএন অর্থাৎ আইন, তাহলে ডিজ যোগ আইন মিলে হয়ে গেল ডিজাইন, ডিজাইন। একই রকমভাবে আর ই, রি, এস এর উচ্চারণটা এখানে হবে জ, কেননা এখানে এসটা দুটি ভাওয়েলের মাঝে আছে তাই। তাহলে রি যুগ জ মিলে হয়ে গেল রিজ, রিজ। এবং তারপরে আছে আইজিএন, আইন, সুতরাং রিজ যোগ আইন মিলে হয়ে যাবে রিজাইন, রিজাইন। রিজাইন মানে হলো পদত্যাগ করা। আই থিঙ্ক তোমরা এখন এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ভালো করেই বুঝতে পেরেছো। আর কখনোই তোমাদের এই প্যাটার্নের উচ্চারণ ভুল হবে না। আর বাকি ওয়ার্ড প্যাটার্নগুলোর ভিডিওটা নেক্সট ক্লাসে দিব, কেমন? এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো VOLD, ZOLD, HAST, CAST, CONSIGN, MALIGN। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো, ঠিক আছে? আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।